তোমরা শেয়ার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ? তোমরা একটু চ্যাট বক্সে একটু লিখে আমাকে একটু জানাও। ওকে, ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। রেকর্ডিংটা অন করে নিই। Recording in progress. আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে কিভাবে ল্যাটারাল আর্থ প্রেশারের জন্য অ্যাক্টিভ আর্থ প্রেশার কোফিশিয়েন্ট এবং প্যাসিভ আর্থ প্রেশার কোফিশিয়েন্ট কিভাবে ডিটারমাইন করতে হয় সেই প্রসিডিওরটা। তো আজকে আমরা দেখব হচ্ছে আমরা লাস্ট ক্লাসে যেটা দেখেছিলাম সেটা ছিল র্যাঙ্কিনস আর্থ প্রেশার থিওরি ফর কোয়েশনলেস সয়েল, এবং সেটার জন্য আমরা যে ফান্ডামেন্টাল অ্যাজাম্পশন গুলো ছিল সেখানে আমরা দেখেছিলাম যে ওই ফর্মুলাটা হচ্ছে কোয়েশনলেস সয়েলের জন্য, দ্যাট ইজ স্যান্ডি সয়েল। বাট আফটার দ্য ইনিশিয়াল ফর্মুলেশন, this original ranking formula was extended by Russell and Bell for cohesive soil, মানে ক্লে সয়েলের জন্য ওই ফর্মুলাটাকে এক্সটেন্ড করা হয়েছে যে কিভাবে আসলে কোহেসিভ সয়েলের জন্য এটাকে ইউজ করতে হবে। তো আমরা একটু দেখি যে কোহেসিভ সয়েলের জন্য আসলে কিভাবে এটা বের করতে হয়। মোরলেস ট্রিটমেন্ট আসলে সিমিলারই, জাস্ট ডিফারেন্সটা হবে হচ্ছে আমরা যে মোর সার্কেলটা কনসিডার করবো সেখানে একটা কোয়েশন থাকবে। হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে দ্য ট্রিটমেন্ট ইজ সিমিলার টু দ্যাট ফর কোয়েশনলেস সয়েল উইথ ওয়ান বেসিক ডিফারেন্স দ্যাট দ্য ফেইলিওর এনভেলপ হ্যাজ এ কোয়েশন ইন্টারসেপ্ট সি প্রাইম, whereas that for কোয়েশনলেস সয়েল ইজ জিরো। তার মানে হচ্ছে এই যে এ এক্সিস এ দেখো শিয়ার স্ট্রেংথ আছে, এ এক্সিস হচ্ছে ভার্টিক্যাল অথবা নর্মাল স্ট্রেস, and this is the failure Morse circle and this is the failure envelope. So আমরা জানি যে কোয়েশনলেস স্যান্ডি সয়েলের ক্ষেত্রে কোনো কোয়েশন ইন্টারসেপ্ট থাকে না, এই ফেলিওর এনভেলপটা জিরো লাইন দিয়ে মোর সার্কেলকে টাচ করে। বাট ফর ইন কেস অফ ক্লে সয়েল ফেলিওর এনভেলপটা জিরো দিয়ে পাস করে না, এখানে একটা কোয়েশন ইন্টারসেপ্ট থাকে এবং হচ্ছে সেখান দিয়ে আসলে ওই লাইনটা পাস করে। সো দিস ইজ এ বেসিক ডিফারেন্স বিটুইন দ্য আর্লিয়ার ওয়ান অ্যান্ড দিস ওয়ান। সো আমাদের যদি মোর সার্কেলটা যদি এরকম হয় তাহলে এখান থেকে আমরা আসলে কিভাবে কোয়েসিভ সয়েলের জন্য অ্যাক্টিভ প্রেশার কোফিশিয়েন্টটা বের করবো সেটা আসলে আমরা এখন দেখবো। সো এখন খেয়াল করো যে এটা হচ্ছে মোর সার্কেল কোয়েসিভ সয়েলের জন্য, মানে হচ্ছে ক্লে সয়েলের জন্য। সো অ্যাক্টিভের ক্ষেত্রে আমরা জানি যে ভার্টিক্যাল স্ট্রেসটা হচ্ছে তার যে সিগমা ওয়ান, দ্যাট ইজ দিস পয়েন্ট, এবং হচ্ছে তার জন্য যে করেসপন্ডিং যে হরাইজন্টাল যে স্ট্রেস সেটা হচ্ছে দিস ওয়ান, দ্যাট ইজ সিগমা টু, দ্যাট ইজ অ্যাক্টিভ যে হরাইজন্টাল প্রেশারটা সেটা কাজ করছে। তো এখন হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে আমরা এই ভার্টিক্যাল এবং হচ্ছে হরাইজন্টাল যে স্ট্রেস সেটার মধ্যে রেশিওটা বের করবো, দ্যাট ইজ আওয়ার অ্যাক্টিভ প্রেশার কোফিশিয়েন্ট ফর কোহেসিভ সয়েল অ্যাকর্ডিং টু র্যাঙ্কিনস ফর্মুলা। সো আসলে এটা আমরা কিভাবে বের করতে পারি? সো দেখো যেখানে বলা আছে, আমি যেটা বললাম এতক্ষণ, যে figure 19.20 shows the Mohr circle in which point B indicates the vertical stress and point D shows the active pressure. The failure envelope is tangential to the circle. The relationship between PA and sigma V can be obtained as under. So from triangle FCD, that means it F, this point is C and this point is D. So at first we are considering this triangle FCD, this triangle. So if we take sine phi prime, this angle is phi prime. আমরা যদি এটা নেই তো তাহলে sin phi prime হবে কি, তার হাইট ডিভাইডেড বাই তার হাইপোটেনিয়াস, দ্যাটস মিন্স হচ্ছে সিডি ডিভাইডেড বাই হচ্ছে এফসি। তো এফসি কে আবার লেখা যায় হচ্ছে ওএফ প্লাস ওসি। তো এখন খেয়াল করো যে সিডি যে টার্মটা ফ্রম হিয়ার টু হিয়ার, সিডি,
তো সিডি আর বেসিক্যালি হচ্ছে সিই, এই দুটাই হচ্ছে কি এই সার্কেলটার রেডিয়াস। সো দিস টু শুড বি ইকুয়াল। সো সিটাকে আমরা আসলে এইভাবে লিখতে পারি কিনা দেখো, জিরো থেকে এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে কি সিগমা ওয়ান, আবার জিরো থেকে এই পয়েন্ট, সরি, জিরো থেকে ই পয়েন্ট পর্যন্ত হচ্ছে সিগমা থ্রি, এবং জিরো থেকে হচ্ছে বি পয়েন্ট পর্যন্ত হচ্ছে সিগমা ওয়ান। তাহলে সিগমা ওয়ান থেকে যদি আমরা সিগমা থ্রি বাদ দিয়ে দেই, তাহলে কোন পোর্শনটুকু থাকবে? এই যে বিই, এবং এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলেই আমরা কি পাবো? সিই। তাহলে সি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি সিগমা ওয়ান মাইনাস সিগমা টু মাইনাস সিগমা থ্রি ডিভাইডেড বাই টু। সো তাহলে সিরিজ জায়গায় আমরা এই টার্মটা দিয়ে এটাকে রিপ্লেস করে দিলাম, এবং হচ্ছে এখানে দেখো এফও, এফও অথবা ওএফ যেটাই বলি, আমরা যদি এই ছোট ট্রায়াঙ্গেলটা চিন্তা করি, যে এখানে যে ট্রায়াঙ্গেলটা আছে, তাহলে এফও সমান সমান কি লেখা যায়? সি প্রাইম কট ফাই প্রাইম, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই প্রাইম। হ্যাঁ, প্লাস হচ্ছে ও সি, এই যে ও সি। হ্যাঁ, এটা আমরা কিভাবে বের করতে পারি ইন টার্মস অফ সিগমা ওয়ান এন্ড সিগমা থ্রি? আমরা কিন্তু অলরেডি সি ইজ ইকুয়াল টু হচ্ছে এই যে সিগমা ওয়ান মানে সিগমা থ্রি ডিভাইডেড বাই টু, এটা অলরেডি আমরা জানি, এটাকে বের করে আসছি। তাহলে ও ই কতটুকু? ও থেকে ই পর্যন্ত এটা হচ্ছে সিগমা থ্রি, এটুকু আমরা জানি। তাহলে ও সি কতটুকু হবে? বেসিক্যালি সিগমা ওয়ান মাইনাস সিগমা থ্রি ডিভাইডেড বাই টু প্লাস হচ্ছে সিগমা থ্রি। তো এটাকে যদি আমরা একটু ফার্দার ক্যালকুলেট করি, এটা আসলে দাঁড়াবে হচ্ছে সিগমা ওয়ান প্লাস সিগমা থ্রি ডিভাইডেড বাই টু। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা যেটা করব, এটা হচ্ছে যে দুই পাশে আমরা এটাকে ইন্টারচেঞ্জ করব, এবং হচ্ছে এই ফর্মুলাটাকে একটু সলভ করব, সো দ্যাট আমরা আসলে এই দুইটা টার্মিনোলজির আন্ডারে আমরা ইকুয়েশনটাকে নিয়ে যেতে পারি, দ্যাট ইজ সিগমা থ্রি এবং সিগমা ওয়ান। কারণ আমাদেরকে বেসিক্যালি আসলে বের করতে হবে হচ্ছে সিগমা ওয়ান আর সিগমা থ্রি এর যে রেশিও। হ্যাঁ, সো আমরা কি করব, আমরা সিগমা থ্রি কে এক পাশে রাখবো, আর হচ্ছে বাকি যত টার্ম আছে ইনক্লুডিং সিগমা টু সেটাকে আমরা অন্য পাশে নিয়ে যাবো। জাস্ট এই ইকুয়েশনটাকে নর্মালি ইন্টারচেঞ্জ করে একটু কোনো কিছু টার্মকে লেফট হ্যান্ড সাইড, কিছু টার্মকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলেই হচ্ছে ফাইনালি আমরা এই টার্মটা পাবো, এই যে দিস টার্ম, সিগমা থ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে 1 minus sin phi prime divided by 1 plus sin phi prime multiplied by sigma 1 minus 2c prime cos phi prime divided by 1 plus sin phi prime. This is just normal trigonometrical conversion অথবা arithmetical conversion আমরা যেটাকে বলি আর কি। This is very simple calculation. তো আমরা হচ্ছে এই trigonometrical conversion গুলো কিন্তু জানি যে এইটার সমান সমান হচ্ছে tan স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 5 prime by 2, এটা লেখা যায়, প্লাস হচ্ছে cos phi prime divided by 1 plus psi prime 1 plus sin phi prime, এটা is equal to tan 45 ডিগ্রি মাইনাস 5 prime by 2, এটা লেখা যায়। তাহলে সিগমা 3 is equal to এই টার্মটা আমরা পেলাম। তাহলে সিগমা 3 কি? সিগমা 3 কিন্তু হচ্ছে বেসিক্যালি আমাদের এই যে পিএ, অ্যাক্টিভ প্রেসার। সো আমরা এটাকে পিএ দিয়ে রিপ্লেস করে দিলাম, এবং হচ্ছে এই পাশে আছে হচ্ছে কি সিগমা জেড। সিগমা জেডটা ছিল কি আমাদের সিগমা, এটা ছিল সিগমা ওয়ান। হ্যাঁ, তো সিগমা ওয়ানটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ভার্টিক্যাল স্ট্রেস এট এ সার্টেন ডেপথ। সো সেটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি? গামা জেড দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। সিগমা ওয়ান ইট ইজ রিপ্লেসড বাই সিগমা জেড, এন্ড মাইনাস দিস টার্ম শুড বি রিমেইন অ্যাজ ইট ইজ। সো তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে? পিএ। আর এই টার্মটা যদি তোমরা খেয়াল করে থাকো, এই টার্মটা বেসিক্যালি আসলে ছিল হচ্ছে আমাদের কোয়েশনলেস সয়েল, যেটা আমরা আগেরবার পড়ে এসেছি। হ্যাঁ, কোয়েশনলেস সয়েলের জন্য র্যাঙ্কিংস থিওরি অনুযায়ী অ্যাক্টিভ প্রেসার কোএফিসিয়েন্ট, সেটাকে আমরা হচ্ছে কে দিয়ে রিপ্লেস করে দিতে পারি, কে এ গামা জেড এন্ড মাইনাস 2c প্রাইম। এবং হচ্ছে এই টার্মটাকে হচ্ছে আমরা যদি একটু ট্রিগোনোমেট্রিক্যাল কনভার্সন করি, তাহলে এটাকে কি লেখা যাবে? যদি এই টার্মটা যদি হয় কে এ, তাহলে এই টার্মটাকে এই যে 2c প্রাইম এর পাশে যে টার্মটা আছে cos 5 প্রাইম ডিভাইডেড বাই 1 প্লাস sin 5 প্রাইম, এটাকে লেখা যাচ্ছে রুট ওভার কে এ। তাহলে হচ্ছে ফাইনালি আমাদের অ্যাক্টিভ প্রেসারের জন্য ফর্মুলাটা দাঁড়ায় হচ্ছে এইরকম, কে এ গামা জেড মাইনাস হচ্ছে 2c প্রাইম কে এ, যেখানে কে হচ্ছে যে আগের বারের মতো সিমিলার 1 মাইনাস sin 5 প্রাইম ডিভাইডেড বাই 1 প্লাস sin 5 প্রাইম। হ্যাঁ, এবং হচ্ছে যেটা বললাম, যেটাকে ট্রিগোনোমেট্রিক্যালি কনভার্সন করলে যে রুট ওভার কে এই টার্মটা ইজ ইকুয়াল টু এটা দেখানো যায়। সো এখন খেয়াল করো যে যখন z ইজ ইকুয়াল টু 0, দ্যাট মিন্স হচ্ছে কোনো ডেপথ নাই, দ্যাট মিন্স হচ্ছে সারফেসে। সো সারফেসে আসলে প্রেসার কত হবে কোয়েশনলেস সয়েলের জন্য অ্যাক্টিভ প্রেসার? তাহলে z এর জায়গায় যদি আমি 0 বসিয়ে দিই, তাহলে কি হবে? মাইনাস 2c প্রাইম কে এ, এই যে এটা। হ্যাঁ, সো তার মানে হচ্ছে কি উপরে একটা নেগেটিভ প্রেসার কাজ করবে, দ্যাট মিন্স হচ্ছে
আমাদের যদি পজিটিভ প্রেশার হয় তাহলে হচ্ছে কি, এই যে ধরো এটা যদি একটা রিটেনিং ওয়াল হয় এবং এই পাশে যদি কোয়েসিভ সয়েল থাকে, ক্লে সয়েল থাকে, তাহলে পজিটিভ যখন হয় তখন কিন্তু এটা কিন্তু কি দিস ডিরেকশনে কাজ করে, এই যে ফ্রম রাইট টু লেফট। হ্যাঁ, এখান থেকে এদিকে কাজ করবে। আর নেগেটিভ যদি হয় তাহলে কি কাজ করবে, তার ঠিক উল্টা দিকে। তো এখানে দেখা যাচ্ছে কি যে যখন হচ্ছে ডেপথ জিরো মানে সারফেসে হচ্ছে কি একটা প্রেশারটা এদিকে কাজ করছে, তার মানে এদিকে আসলে কি করছে, এই যে ওয়ালের উপরে কি করছে, এদিকে একটা টেনশন কাজ করছে, এবং এই জায়গায় হচ্ছে কি ওয়ালের উপরে কম্প্রেশন কাজ করছে, ওয়ালের দিকে প্রেশার কাজ করছে। হ্যাঁ, তো এখন আসলে দেখো যে কত ডেপথ পর্যন্ত আসলে আহ, আহ, এই নেগেটিভ প্রেশারটা কাজ করবে। তো এখন খেয়াল করো যে প্রেশার ডিস্ট্রিবিউশনে প্রথমে ছিল নেগেটিভ, তারপরে হচ্ছে কি এটা আস্তে আস্তে কমে জিরোতে আসবে, তারপরে কি হবে, তারপরে ধীরে ধীরে এটা পজিটিভটা বাড়তে থাকবে। তাহলে দেয়ার ইজ এ সার্টেন পয়েন্ট ওয়ার দ্য প্রেশার ইজ অ্যাকচুয়ালি জিরো। তাহলে সেই প্রেশারটা আসলে কত? তো তাহলে আমরা সেটা কিভাবে বের করতে পারি? মানে সেই ডেপথটা, যে কত ডেপথে আসলে প্রেশারটা জিরো হবে, সেটা আমরা কিভাবে বের করতে পারি? এই যে ইকুয়েশনটা আছে, অরিজিনাল যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটার এই যে অ্যাক্টিভ প্রেশার তো তাহলে জিরো, তাহলে এখানে যদি আমি জিরো বসিয়ে দিই, তারপর হচ্ছে এখানে যদি জেড এর জন্য সলভ করি, তাহলে সেই জেড এর জন্য যে টার্মিনোলজিটা হবে সেটাই কি, সেই ডেপথেই আসলে কি হবে, প্রেশারটা জিরো হবে। তো সেটাই এখানে আসলে করা হয়েছে, এখানে জিরো বসিয়ে দেওয়া হয়েছে এবং হচ্ছে ওই জেডটা আসলে ক্যালকুলেশন করা হয়েছে, যে জেডটাকে এক পাশে রেখে এটা আসছে আমাদের হচ্ছে 2c প্রাইম ডিভাইডেড বাই গামা রুট ওভার কে এ, এবং এটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল ডেপথ, যেহেতু এই ডেপথটাতে প্রেশার হচ্ছে জিরো। হ্যাঁ, এবং দিস ডেপথ ইজ নোন অ্যাজ দ্য ডেপথ অফ টেনসাইল ক্র্যাক। অ্যাকচুয়ালি আসলে ওয়ালের উপরে যখন এই ধরনের একটা নেগেটিভ প্রেশার কাজ করবে তখন আসলে ওয়ালে একটা ক্র্যাক ফরমেশন হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। সেই জন্য আসলে এটাকে বলা হচ্ছে ডেপথ অফ টেনসাইল ক্র্যাক। এবং হচ্ছে যে একদম বটম পয়েন্ট আসলে প্রেশার কত হবে, সেটা হচ্ছে ধরো টোটাল হাইটটা যখন কত হবে, এইচ ধরে নিলাম যে টোটাল হাইট এইচ, তাহলে আমরা কি করবো, যে উপরে যে ইকুয়েশন ছিল, যে এই অরিজিনাল ইকুয়েশন, জেড এর জায়গায় এইচ বসিয়ে দিব, তাহলে যে প্রেশারটা আসবে তখন আমরা সেই প্রেশারটাই আসলে এখানে ফাইনালি আলটিমেট এট দ্য বটমে যে প্রেশারটা পাওয়া যাবে সেটাই হবে ওই প্রেশারটা, যদি আমরা এইচ বসিয়ে দিই। তো তাহলে এখন যদি আমরা যদি প্রেশার ডিস্ট্রিবিউশন যদি জানি, তাহলে প্রেশার ডিস্ট্রিবিউশন থেকে আমরা টোটাল প্রেশার ক্যালকুলেট করতে পারবো। দিস ইজ ওয়ান ট্রায়াঙ্গেল এন্ড দিস ইজ অ্যানাদার ট্রায়াঙ্গেল। জাস্ট আমাদের কি করতে হবে, ট্রায়াঙ্গেলের এরিয়াটা বের করে দিতে হবে। উপরেরটা হবে নেগেটিভ এবং নিচেরটা হবে কি পজিটিভ। তো তাহলে আমরা যদি কি করি, এই দুটো সাম নেই, তাহলে আমরা কি পেয়ে যাব, নেট প্রেশারটা আমরা পেয়ে যাব। এখানে হচ্ছে যে ইন্টিগ্রেশন করে আসলে আমরা ট্রায়াঙ্গেল থেকেও এরিয়া বের করতে পারি, আবার একটু যদি আমরা যদি জিনিসটা যদি আরো কমপ্লিকেটেড করে করতে চাই, ইন দ্যাট কেস আমরা ইন্টিগ্রেশন করে ইন্টিগ্রেশনের ফর্মুলাও আমরা ইউজ করতে পারি। এটা যে কেউ যে কোনো ভাবে করতে পারে, বাট আই প্রেফার টু ফলো দিস ডায়াগ্রাম। সো এখন খেয়াল করো যে আমরা যদি চিন্তা করি যে এই জেড সিটা যদি কি হয়, তোমার যদি মানে এই h/2 হয়, মানে হচ্ছে কি উপরে একটা নেগেটিভ প্রেশার ঠিক যতটুকু, নিচে হচ্ছে পজিটিভ প্রেশার ঠিক ততটুকু, মানে হচ্ছে অর্ধেক ডেপথ জুড়ে, তাহলে এখানে আসলে নেট প্রেশারটা কত হবে? নেট প্রেশারটা হবে কিন্তু কি জিরো, তাই না? যদি এরকম যদি হয় কোনো সিনারিওতে যে জেড সির ভ্যালুটা হচ্ছে h/2, তো টোটাল হাইট হচ্ছে কত, 5 মিটার, জেড সি আসলো কত আমাদের 2.5 মিটার। হ্যাঁ, তাহলে উপরেও ঠিক যতটুকু প্রেশার আসবে, নিচেও কি আসবে ততটুকুই প্রেশার আসবে। তাহলে আলটিমেটলি নেট প্রেশারটা ওয়ালের উপরে কত হবে, জিরো। তো তাহলে কোন ওয়ালের হাইট যদি ওই রকম এরকম টোটাল হাইটের চাইতে কম হয়, তাহলে ওই ওই ওয়ালে আসলে কি হবে, নেট প্রেশার হবে কত, জিরোর চাইতে কম। হ্যাঁ, অথবা কি তার প্রেশারটা কখনোই ইমব্যালেন্স হবে না। তো তাহলে সেই ধরনের ওয়ালের ক্ষেত্রে আমরা সেটাকে কি করতে পারবো, আনসাপোর্টেড রাখতে পারবো। হ্যাঁ, এই যে এইখানে এরকম একটা কথা বলা হচ্ছে যে এই যে এইচসি যদি 2ZC সমান হয়, হ্যাঁ, তাহলে হচ্ছে টোটাল আর্থ প্রেশারটা কি হবে ওয়ালের উপরে, জিরো। এবং দিস হাইট ইজ নোন এজ দ্য ক্রিটিক্যাল হাইট, তখন ওই হাইটটাকে বলা হবে ক্রিটিক্যাল হাইট। হ্যাঁ, তো ইফ দ্য হাইট অফ এন আনসাপোর্টেড ভার্টিক্যাল কাট ইজ স্মলার দেন এইচসি, ধরো আমরা যদি কোনো একটা জায়গায় কোনো একটা স্লোপ যদি কাটি, হ্যাঁ, একটা পাহাড়কে আমরা ধরো খাড়া করে কেটে ফেললাম। হ্যাঁ, তো খাড়া করে কাটলে কি হয়ে গেল, এখানকার স্লোপ কিন্তু কি হয়ে গেল, 90 ডিগ্রি হয়ে গেল, একদম ভার্টিক্যাল। সো সেইটার টোটাল হাইট যদি ওই পাহাড়টার সয়েল যদি হয়, যদি ক্লে টাইপের সয়েল, এবং তার টোটাল হাইট যদি এরকম হয় যে h = 2ZC, তাহলে হচ্ছে কি, তাহলে আমরা ধরে নিতে পারবো কি যে ওই ওয়াল মানে
ওই যে ভার্টিক্যাল ফেসটা, সেটা যে আসলে ল্যাটারাল প্রেসার যে কাজ করছে, ওখানে যদি কোনো রিটেনিং ওয়াল থাকে, তাহলে ওই ওয়ালের উপরে কি নেট প্রেসারটা বেসিক্যালি আসলে কি আলটিমেটলি জিরো। তো এখন ধরো যে কোনো ওই যে ভার্টিক্যাল যে সয়েল ফেস, হ্যাঁ, সেটার হাইট যদি 8 থেকে যদি ছোট হয়, তাহলে আমরা ধরে নিতে পারবো কি যে এটাকে যে আসলে কোনো ধরনের কোনো সাপোর্ট দেওয়ার আসলে প্রয়োজন নাই। মানে এটা কোনো সাপোর্ট ছাড়াই এটা টিকে থাকতে পারবে। যদিও অ্যাকচুয়ালি আসলে ইন প্র্যাকটিক্যাল সিনারিওতে আসলে একেবারেই কমপ্লিটলি থিওরির উপর আমরা কখনোই বেস মানে রিলাই করি না। হ্যাঁ, আমরা ফর দ্য টু বি অন দ্য সেফার সাইড আমাদেরকে আসলে একটা ওয়াল আসলে কনস্ট্রাক্ট করতেই হবে। এবং হচ্ছে যে আমি যদি আসলে টু বি একদম যদি ভেরি প্রিসাইসলি যদি প্র্যাকটিক্যাল এক্সাম্পল যদি তোমাদেরকে বলি, হ্যাঁ, আমাদের ধরো চিটাগং যে বাইজিৎ যে লিংক রোড হয়েছে, আই হোপ তোমরা অনেকেই সেখানে গিয়েছো অলরেডি, তোমরা দেখেছো হয়তোবা যে একেবারেই রাস্তাটা করার জন্য পাহাড়গুলো একেবারেই মানে ভার্টিক্যালি কেটে ফেলা হয়েছে। হ্যাঁ, এবং হচ্ছে ওইখানকার যে সয়েল টাইপ, এটা মোস্টলি স্যান্ডি ডিপোজিট অর মেবি এ মিক্সচার অফ স্যান্ড অফ ক্লে। হ্যাঁ, তো আসলে ওইসব জায়গায় যদি তোমাকে যদি প্রোটেকশন দিতে হয়, যেমন আমি আজকেও নিউজে দেখলাম যে রাস্তাটা বোধহয় 3 মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, যখন যেহেতু এখন রেইনি সিজন। হ্যাঁ, তো যেহেতু এগুলো একেবারেই আনসাপোর্টেড ভার্টিক্যাল কাট, তো যে কোনো সময় আসলে পাহাড়গুলো ধসে পড়ে, হ্যাঁ, বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে, সেই জন্য আসলে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো ওই ধরনের সিনারিওতে আসলে আমাদেরকে প্রোটেক্টিভ মেজার নিতে হবে, আইদার থ্রু প্রোভাইডিং এ রিটেনিং ওয়াল অর সাম থ্রু আদার মেজার্স, বাট উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য আর্থ প্রেশার কামিং ফ্রম দ্যাট ভার্টিক্যাল কাট। হ্যাঁ, ওই ধরনের সিনারিওতে যদি এই ধরনের অবস্থা যদি আমরা দেখি, ডিপেন্ডিং অন দ্য সয়েল টাইপ, প্রপারলি যদি সেটাকে আইডেন্টিফাই করা যায়, তাহলে হয়তো আমরা একটা অ্যানালাইসিস করে একটা ডিসিশন সেখানে দিতে পারবো যে না, মেবি দিস কাট ইজ সেফ। যদিও ভিজিবলি উইদাউট ডুইং দ্য ক্যালকুলেশন ফ্রম আই সাইট, খালি চোখে দেখে আসলে বোঝা যায় যে দোজ স্লোপস আর অ্যাকচুয়ালি নট সেফ। হ্যাঁ, জাস্ট এটা আমি তোমাকে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আসলে বোঝানোর জন্য বললাম। হ্যাঁ, এখন হচ্ছে যে এটা হচ্ছে আমাদের টোটাল যে ক্লে সয়েলের জন্য যে অ্যাক্টিভ প্রেশার কোফিসিয়েন্ট অথবা যে অ্যাক্টিভ প্রেশার বের করার যে ফর্মুলেশন, সেই জিনিসটা আমরা আসলে ডিসকাস করলাম। এন্ড দেন আসবে হচ্ছে প্যাসিভ কেস, এন্ড ইউ নো দ্যাট যে প্যাসিভ কেসটা হচ্ছে অ্যাক্টিভ কেসের একদম কমপ্লিটলি অপোজিট। আই হোপ যে তোমরা অলরেডি কোয়েশনলেস সয়েলের জন্য প্যাসিভ কেসটা স্টাডি করেছো। হ্যাঁ, তো তোমরা যদি হচ্ছে এখানেও যদি প্যাসিভ কেসটা স্টাডি করো, এটা জাস্ট অ্যাক্টিভ কেসের অপোজিট। এবং হচ্ছে প্রেশার ডিস্ট্রিবিউশনটাও যদি তোমরা খেয়াল করো, ওইখানে আপার টার্মটা ছিল নেগেটিভ, বাট এখানে কি হবে, অপোজিট হয়ে যাবে। এখানে হচ্ছে আসলে বেসিক্যালি ফর্মুলেশনটা দ্বারা হচ্ছে এরকম যে গামা জেড কেপি প্লাস হচ্ছে 2c প্রাইম কেপি। কেপি হচ্ছে কোয়েশনলেস সয়েলের জন্য যে অ্যাক্টিভ প্রেশার কোফিসিয়েন্ট ছিল সেটা। তাহলে এখানে আসলে নেগেটিভ প্রেশারের কোনো কোশ্চেন নাই, উপরেও পজিটিভ আসবে, নিচেও কি আসবে, পজিটিভ আসবে। বাট when you derive this formulation by yourself, when you are checking this, then it will be very much clear to you. But this is completely just a 180-degree opposite of this formulation, যেটা আমরা অলরেডি অ্যাক্টিভ কেসের জন্য পড়লাম। সো আই রিকমেন্ড ইউ টু স্টাডি দিস ওয়ান as well. সো আমরা এখন যদি এই রিলেটেড একটা প্রবলেম যদি আমরা সলভ করি, so I think you will understand it better. So let's go to a example. Okay, let's consider this problem. আমরা এর আগে হচ্ছে 19.1 পড়েছিলাম, 19.2 আমি তোমাদেরকে প্র্যাকটিস করতে বলেছিলাম। এখন আমরা দেখবো হচ্ছে 19.4। এখানে বলা হচ্ছে যে ডিটারমাইন দ্য স্ট্রেসেস এট দ্য টপ এন্ড বটম অফ দ্য কাট শোন ইন ফিগার, দিস ফিগার অ্যাকচুয়ালি। সো এখানে হচ্ছে একটা সয়েল মাস আছে, এই যে এই জায়গাটাতে একটা সয়েল মাস, এটা হচ্ছে সয়েল সারফেস, এবং হচ্ছে দিস ইজ এ কি ভার্টিক্যাল কাট। মানে হচ্ছে এখানে যে ধরো এখানে একটা পাহাড় আছে, এই পাহাড়টাকে এই জায়গায় কি করা হয়েছে, একদম খারাপ ভাবে এটাকে কেটে ফেলা হয়েছে। জাস্ট কনসিডার এ কাট হিল এট বাইজিৎ লিংক রোড। এখানে যে সয়েলটা আছে এটার কি যে পাহাড়টার হাইট হচ্ছে ধরো 4 মিটার, ফাই হচ্ছে 12 ডিগ্রি, এখানে কোয়েশন ইন্টারসেপ্ট দেওয়া আছে 20 কিলোনিউটন পার মিটার স্কোয়ার, দ্যাটস মিনস হচ্ছে এটা হচ্ছে কোয়েসিভ সয়েল।
এবং হচ্ছে এটার ইউনিট ওয়েট দেওয়া আছে 18 কিলো নিউটন পার মিটার কিউব। এখন আমাদেরকে বের করতে বলেছে যে টপ এবং বটমে স্ট্রেসটা কত, এই এই পাশ থেকে যে সয়েলের জন্য এখানে যে স্ট্রেসটা আসছে সেটা। And also determine the maximum depth of potential crack and the maximum depth of unsupported excavation. তার মানে হচ্ছে যে কত ডেপথে আসলে ওই নেগেটিভ প্রেসারের জন্য ক্র্যাক হতে পারে সেটা আমাদেরকে বের করতে বলেছে, এবং হচ্ছে আসলে আনসাপোর্টেড এক্সকেভেশন মানে হচ্ছে কত ডেপথ পর্যন্ত আসলে আমরা কি করতে পারবো, এটাকে আনসাপোর্টেড রাখতে পারবো, সেটা আসলে আমাদেরকে বের করতে বলা হয়েছে। সো আমরা একটু আগে ফর্মুলা পড়ে এসেছি যে কোয়েসিভ সয়েলের জন্য আমাদের যে অ্যাক্টিভ প্রেসার বের করার যে ফর্মুলেশন সেটা হচ্ছে এই যে এটা। হ্যাঁ, তো কে ইজ ইকুয়াল টু আমরা জানি 1 মাইনাস সাইন ফাইভ প্রাইম ডিভাইডেড বাই 1 প্লাস সাইন ফাইভ প্রাইম। তো আমরা এখানে ফাই জানি, তো আমরা কে এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। এখন তাহলে পি এ আমরা কিভাবে বের করবো? তাহলে কে এর ভ্যালু জানি, গামা কত জানি, এই যে 18 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, আর জেড হচ্ছে ডেপথের সাথে সাথে এটা চেঞ্জ হবে। জাস্ট তোমরা একটু হোল্ড করো, আমার একটা ফোন আসছে, আমি একটু দেখি, একটু জাস্ট হোল্ড করো। সরি, আসলে একটা ইম্পর্টেন্ট ফোন আসছিল, সো আমরা আসলে ছিলাম, ওকে আমরা আসলে কন্টিনিউ করি। সো আমরা ছিলাম হচ্ছে অ্যাক্টিভ প্রেসারের যে ফর্মুলা ছিল সেখানে এই যে কে এর জায়গায় আমরা কোফিশিয়েন্টটা বসিয়ে দিলাম। গামা হচ্ছে আমাদের 18, দ্যাট ইজ দ্য ইউনিট ওয়েট, এন্ড জেড ইজ ডেপথ। যখন আমরা টপে বের করবো তখন 0 বসাবো, যখন হচ্ছে বটমে বের করবো তখন 4 মিটার বসাবো। 2 সি প্রাইম হচ্ছে 20, এবং হচ্ছে রুট ওভার কে হচ্ছে কে এর ভ্যালুটা আমরা এখানে ইনপুট করে দিলাম। তো এই কোশ্চেনটাকে যদি আমরা সলভ করি,
জেড এর ভ্যালু যখন আমরা 0 বসাবো তখন দেখো উপরে প্রেসার আসতেছে -32.4 কিলো নিউটন পার মিটার স্কোয়ার, এবং হচ্ছে বটমে যখন আমরা 4 মিটার ইনসার্ট করলাম তখন আমাদের ভ্যালু আসলে হচ্ছে 14.8 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। সো এখন যেটা হবে হচ্ছে তোমার ডেপথ অফ ক্র্যাক যেটা হবে, যে আমরা একটু আগে ফর্মুলাতে যেটা দেখে আসছিলাম, যে আসলে এই যে যে ডেপথটা, যে আসলে জেড সিটা কত, তো সেটার জন্য আমাদের যে ফর্মুলেশন ছিল, তো সেটা যদি আমরা একটু পেছন থেকে আবার একটু দেখে আসি তাহলে ক্লিয়ার হবে যে কোন ডেপথটা আসলে। এই যে এই জিনিসটা, এই যে জেড সি ইজ ইকুয়াল টু 2c প্রাইম ডিভাইডেড বাই গামা রুট ওভার কে এ। সো আমরা যদি আবার প্রবলেমে ব্যাক করি, যে খেয়াল করো যে জেড সি, তাহলে আমরা 2c প্রাইম, সি প্রাইম ভ্যালু হচ্ছে 20। এটা আসলে এখানে সি প্রাইম হবে অথবা সি বললে আমরা বুঝে নিতে হবে যেটা হচ্ছে কোয়েশন, এন্ড গামা হচ্ছে আমাদের 18, এন্ড কে হচ্ছে রুট ওভার 0.656, রুট ওভার কে হচ্ছে রুট ওভার 0.6। তো এটাকে যদি আমরা সলভ করি তাহলে আমাদের ভ্যালুটা আসবে কত, 2.745। দ্যাটস মিনস হচ্ছে এই যে জেড সি, দ্যাটস মিনস যতটুকু জায়গা জুড়ে আসলে নেগেটিভ প্রেশারটা আছে, দিস ডেপথ ইজ 2.745 মিটার। এবং হচ্ছে ম্যাক্সিমাম ডেপথ অফ আনসাপোর্টেড এক্সকাভেশন সেটা কত ছিল, যে 2ZC। আমরা কি বলেছিলাম যে নেগেটিভ প্রেশার এবং পজিটিভ প্রেশার যদি ইকুয়াল হয় তখনই হচ্ছে কি এই কাঠের উপরে যে নেট প্রেশার হবে সেটা কি হবে, 0 হবে। তো আমাদের আসলে নেট প্রেশার যেই যেই ডেপথের জন্য আসলে 0 হবে, তো তখনই আমরা কি করতে পারবো, আসলে এই কাঠটাকে আনসাপোর্টেড রাখতে পারবো। তো তাহলে সেটা কত হবে, সেটা হবে অ্যাকচুয়ালি হচ্ছে এই জেড সির 2 টাইমস। তো তাহলে জেড সি কে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই সেটা কত হবে, 4c প্রাইম ডিভাইডেড বাই গামা রুট ওভার কে এ। সো দ্যাট ইজ জাস্ট ডাবল অফ দিস জেড সি। সো আমরা এখান থেকেও কি করতে পারবো, সরাসরি ম্যাক্সিমাম ডেপথ অফ আনসাপোর্টেড এক্সকাভেশনটা বের করে নিতে পারবো। তার মানে হচ্ছে এই টাইপের সয়েলে আমরা যদি কি করি, এত হাইট জুড়েও যদি আমরা যদি কি করি, এটাকে ভার্টিক্যালি কাট করি, বাট স্টিল উই ক্যান make it as an unsupported vertical crack, sorry, vertical cut. সো আমার মনে হয় যে তোমরা এখন একটু এই প্রবলেমটা একটু ভালো করে উইদিন 5 মিনিটস এর জন্য তোমরা আর একটু স্টাডি করো। সো 5 মিনিটস পরে আমরা আসলে কিছু কোশ্চেন আনসার নিব, সো দ্যাট তোমাদের এখানে আসলে যদি কোনো কনফিউশন থাকে সেটা আসলে ক্লিয়ার করার চেষ্টা করবো। সো লেটস টেক এ 5 মিনিট ব্রেক এন্ড সি দিস প্রবলেম ভেরি কেয়ারফুলি। এন্ড অলসো তোমরা যদি চাও তোমরা থিওরিটার সম্বন্ধে, যেহেতু এটা কানেক্টেড, থিওরিটার সম্বন্ধে তোমার যদি কোনো কোশ্চেন থাকে তোমরা 5 মিনিট পরে আমাকে জিজ্ঞেস করতে পারো। সো প্লিজ সি দিস প্রবলেম কেয়ারফুলি। Recording stopped.
আচ্ছা, এখন তোমরা আই হোপ তোমরা দেখেছো। এখন তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে এই প্রবলেমটা রিলেটেড, তাহলে আমরা আসলে এটা ডিসকাস করবো এখন। তোমাদের মাইক্রোফোন মনে হয় আনমিউট করা আছে, তোমরা চাইলে জিজ্ঞেস করতে পারো। তোমরা কি প্রবলেমটা কি বুঝতে পেরেছো? এই কেউ কারো কোনো কোশ্চেন নাই? যদি বুঝতে পারো তাহলে তো ওয়েল এন্ড গুড। ওকে, তাহলে হচ্ছে আমরা আসলে ফার্দার প্রসিড করতে পারি। তাহলে হচ্ছে আমরা এর পরের এক্সাম্পলটা একটু দেখি। এখানে কি বলা হচ্ছে যে Recording in progress. A 5-meter high retaining wall was shown in figure this one, and then this means this figure. Determine the Rankine active pressure on the wall before the formation of the crack and after the formation of the crack. হ্যাঁ, তো এখানে হচ্ছে একটা রিটেনিং ওয়াল দেওয়া আছে এবং এখানে হচ্ছে একটা সয়েল মাস আছে, যে সয়েলের প্রপার্টিটা এখানে দেওয়া আছে। সো আমরা হচ্ছে আগে এটার প্রেশার ডিস্ট্রিবিউশনটা আগে আসলে বের করে ফেলি। হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে ওয়ালের উপরে অ্যাক্টিভ প্রেশার আসলে কতটুকু আছে, তার মানে হচ্ছে রেজাল্টেন্ট প্রেশার কতটুকু, সেটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে ক্র্যাক হওয়ার আগে এবং হচ্ছে ক্র্যাক হওয়ার পরে। আসলে আমরা আগে প্রেশার ডিস্ট্রিবিউশনটা বের করি। সো প্রেশার ডিস্ট্রিবিউশন বের করার জন্য প্রথমে আমাদেরকে বের করতে হবে হচ্ছে কে এ। সো এটার ফর্মুলা আমরা জানি, এবং যেহেতু এখানে 5 দেওয়া আছে আমরা কে এটা বের করতে পারবো। তো আমরা এটা বের করে ফেললাম 0.333, এবং হচ্ছে অ্যাক্টিভ প্রেশারের জন্য ফর্মুলেশনটাও আমরা জানি। সো এখানে যদি আমরা এই বাকি যে ইনপুট গুলো আছে, কে আমরা জানি, এখানে গামা দেওয়া আছে 17.5, সেটাও বসিয়ে দিলাম। সি প্রাইম দেওয়া আছে 5। সো সবগুলো বসানোর পরে আমাদের পি এর জন্য ইকুয়েশনটা আসলে হচ্ছে 5.83 জেড মাইনাস হচ্ছে 5.77। সো দিস ইজ এ ফাংশন অফ জেড। আমরা জেড বসিয়ে দিলে আমরা কি পাবো, অ্যাক্টিভ প্রেশার গুলো পেয়ে যাবো। সো হচ্ছে যে যখন সারফেসে তখন জেড কত, 0। সো জেড যখন 0 বসাবো তখন ভ্যালু আসবে -5.77, এবং হচ্ছে যখন আমরা জেড ইজ ইকুয়াল টু টোটাল ডেপথ যেটা 5 মিটার, যখন 5 বসাবো তখন ভ্যালু আসবে হচ্ছে আমার 23.38। হ্যাঁ, সো উপরেরটা হচ্ছে নেগেটিভ এবং হচ্ছে নিচেরটা কি আসছে হচ্ছে আমাদের পজিটিভ। সো তারপরে এবং হচ্ছে এই ডেপটা আমরা কিভাবে বের করতে পারবো, এই যে জেড সি, দ্যাটস মিনস হচ্ছে কোথায় আসলে প্রেশারটা হচ্ছে 0। আমরা যদি এই ইকুয়েশনটাতে অ্যাক্টিভ প্রেশারের জায়গায় যদি 0 বসিয়ে দিই, তাহলে জেড এর যে ভ্যালুটা হবে সেটাই হচ্ছে কি আমার জেড সি। দ্যাট কেম এস, লেখাটা আসলে এখানে ঝাপসা দেখা যাচ্ছে, আই থিঙ্ক দিস ইজ 0.99 মিটার। হ্যাঁ, তো এখন আমাদেরকে বলছে হচ্ছে যে ওয়ালের উপরে কি পরিমাণ টোটাল প্রেশার আছে, অ্যাক্টিভ প্রেশার কাজ করছে, সেটা বের করতে দুইটা সিনারিও। একটা হচ্ছে বিফোর দ্য ফর্মেশন অফ দ্য ক্র্যাক, আর একটা হচ্ছে আফটার দ্য ফর্মেশন অফ দ্য ক্র্যাক। সো বিফোর দ্য ফর্মেশন অফ দ্য ক্র্যাক মানে হচ্ছে যে এখানে হচ্ছে নেগেটিভ প্রেশার হচ্ছে, বাট হচ্ছে কি ওই নেগেটিভ প্রেশারের কারণে কি হচ্ছে না, ক্র্যাক তৈরি হয়নি। তাহলে হচ্ছে রেজাল্টেন্ট প্রেশার কত হবে। সো তাহলে হচ্ছে আমাদের এখানে ট্রায়াঙ্গেল হচ্ছে দুইটা, যে উপরে একটা ট্রায়াঙ্গেল, নিচে হচ্ছে একটা ট্রায়াঙ্গেল। তাহলে উপরে ট্রায়াঙ্গেলের আমরা এরিয়া বের করতে পারবো। এরিয়াটাই হচ্ছে কি এখানকার যে টোটাল ফোর্সটা কাজ করতেছে অথবা প্রেশার কাজ করতেছে সেটা। তাহলে সেটা আমরা উপরের ট্রায়াঙ্গেলের এরিয়া বের করে ফেলাম, হাফ ইন্টু ডেপথ হচ্ছে 0.99 এবং হচ্ছে দিস বেজ ইজ 0.57। সো দ্যাট ভ্যালু কামস আস 2.86 কিলোমিটার। এবং হচ্ছে পজিটিভ প্রেশার মানে হচ্ছে এই যে নিচের যে ট্রায়াঙ্গেল, তাহলে সেটার এরিয়া আমরা বের করতে পারবো, সেটা আসলে কত, 46.88।
তাহলে নেট প্রেসার কত হবে? আমরা পজিটিভটা থেকে নেগেটিভটা যদি বাদ দিয়ে দিই তাহলে যেটা থাকবে সেটাই হচ্ছে কি নেট প্রেসার। এটা হচ্ছে দ্যাট ইজ কি বিফোর দ্য ফরমেশন অফ দ্য ক্র্যাক। এবং হচ্ছে আমরা যখন হচ্ছে এটার যদি লাইন অফ অ্যাকশন, যে অ্যাকচুয়ালি আসলে এই রেজাল্টেন্টটা কোথায় কাজ করতেছে ফ্রম দ্য বেস, সেটা যদি বের করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? জাস্ট বেস থেকে ধরো যে এই যে ট্রায়াঙ্গেলটা, এটার এরিয়া কত ছিল 46.88 মাল্টিপ্লাইড বাই বেস থেকে, এটা তাহলে লাইন অফ অ্যাকশন কোথায় হবে? এই যে 4.01 ডিভাইডেড বাই কি 3, এটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দিলাম। আর আরেকটা হচ্ছে কি আমার কি উপরেরটা নেগেটিভ প্রেসার, তাহলে মাইনাস হচ্ছে 2.86 হচ্ছে এই উপরের যে উপরের ট্রায়াঙ্গেল থেকে যে টোটাল যে নেগেটিভ ফোর্সটা আসতেছে সেটা মাল্টিপ্লাইড বাই বেস থেকে হচ্ছে কি তার লাইন অফ অ্যাকশন। তার মানে বেস থেকে লাইন অফ অ্যাকশন কত হবে? 0.99 ডিভাইডেড বাই 3 প্লাস হচ্ছে কি যে 4.01, এবং এটাকে আমরা কত দিয়ে ভাগ করে দিব? টোটাল যে নেট প্রেসার আছে সেটা। তাহলে যে ভ্যালুটা আসবে এটা এখান থেকে ক্যালকুলেট করলে সেটাই হবে কি আমার লাইন অফ অ্যাকশন অফ দ্য নেট প্রেসার। এটা হচ্ছে বিফোর দ্য ফরমেশন অফ দ্য ক্র্যাক। এবং আফটার দ্য ফরমেশন অফ দ্য ক্র্যাক, যদি এই প্রেসারের কারণে যদি উপরে যদি ক্র্যাক তৈরি হয়ে যায় তাহলে আমরা ধরে নিব কি যে উপরের এই পার্টটা হচ্ছে কি ইনঅ্যাক্টিভ। তখন অ্যাক্টিভ থাকবে আসলে কোন পার্টটা? নিচের পার্টটা, যেখানে আসলে পজিটিভ প্রেসার কাজ করতেছে, কারণ ওইখানে কোনো ক্র্যাক নাই। তাহলে আসলে টোটাল প্রেসার আসলে কত হবে? নিচের ট্রায়াঙ্গেলটার যে এরিয়া সেটাই। তাহলে সেটা আমরা কিভাবে বের করবো? সেটা আমরা নিচে ট্রায়াঙ্গেলের যে আগে যেটা ছিল সেটাই হবে, হাফ ইন্টু এখানে আছে 23.38 মাল্টিপ্লাইড বাই 4.01, তাহলে টোটাল প্রেসার কত হবে? 46.88। এবং এটা রেজাল্টেন্টটা কোথায় কাজ করবে? ফ্রম বেস 4.01 বাই ডিভাইডেড বাই 3, যে ভ্যালুটা আসবে সেই ডেপথে কাজ করবে। সো উই ক্যান ইজিলি ক্যালকুলেট the amount of pressure and their resultant location, the location of the line point of action before the formation of the crack and after the formation of the crack. So I hope যে তোমাদের এই প্রবলেমটাও ক্লিয়ার। সো তোমরা যদি এটা যদি এখানে যদি কোনো প্রবলেম থেকে থাকে তোমরা স্টিল you can ask. So I can give you 2 or 3 minutes to look at it again. If you have any question, then you can ask. Recording stopped. তোমাদের কি কোনো কি কোশ্চেন নাই নাকি? তোমরা বুঝতে পারছো প্রবলেম এটা? স্যার ওই ফরমেশন অফ ক্র্যাকের স্যার ওইটা বুঝি নাই স্যার। মানে হ্যাঁ। ফরমেশন অফ ক্র্যাক শুধু স্যার আমরা নেগেটিভ প্রেসারের জন্য চিন্তা করলাম, মানে স্যার মানে পজিটিভ প্রেসারটার জন্য চিন্তা করলাম না কেন? তোমার হচ্ছে যখন প্রেসারটা যখন পজিটিভলি কাজ করে তখন আসলে এটা ওয়ালটাকে প্রেস করার চেষ্টা করে। হ্যাঁ, মানে হচ্ছে এদিকে সে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তোমার হচ্ছে এদিকে তো আসলে কোনো কিছু নাই। তো তোমার যখন এদিক থেকে যখন তুমি এই জিনিসটাকে প্রেসার দিবে, এটা কোন দিকে মুভ করবে? রাইট থেকে লেফটের দিকে মুভ করবে। সেখানে ক্র্যাক হওয়ার কোনো পসিবিলিটি নেই। বাট যখন তোমার এখানে ধরো একটা ইমব্যালেন্স যখন তৈরি হবে, ধরো এদিকে সে কি করতেছে, এটাকে পুশ করতেছে এবং হচ্ছে একটা এট দ্য টপ পার্ট একটা সার্টেন প্রেসার এটাকে নেগেটিভলি টানতেছে, তখন হচ্ছে কি হবে? একটা এদিকে ধাক্কা দিচ্ছে, আবার এটা কি করতেছে, এটা এদিকে ধাক্কা দিচ্ছে। তখন হচ্ছে এখানে একটা সার্টেন এই যে দিস ব্যাক এন্ড, এখানে একটা, এটা এক্সপেরিমেন্টাল রেজাল্ট থেকে দেখা গেছে,
এক্সপেরিমেন্টাল এভিডেন্স থেকে যে এখানে একটা ক্র্যাক ফর্মেশনের একটা টেন্ডেন্সি তৈরি হয়। সেই জন্য আসলে ওই টপ পার্টটাতে নেগেটিভ পার্ট প্রেশারটা যে জায়গায় কাজ করে সেখানে আসলে ক্র্যাকটাকে ধরা হয়। ঠিক আছে, নিচে আসলে ক্র্যাক তৈরি হয় না ফ্রম দ্যাট পজিটিভ প্রেশার, এটা আসলে এটাকে ডিসপ্লেস করে, কোনো ক্র্যাক তৈরি করে না। ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি। ওকে, আর কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে? স্যার আফটার ফরমেশন অফ ক্র্যাকের ইকুয়েশনটা স্যার একটু বললে ভালো তো। আচ্ছা, আফটার ফরমেশন অফ দ্য ক্র্যাক বলা হচ্ছে দ্যাটস মিন্স ধরো এই যে এই পর্যন্ত তো হচ্ছে নেগেটিভ প্রেশার, আমরা ধরে নিলাম যে ওয়ালের এই পর্যন্ত। হ্যাঁ, তো এই উপরের নেগেটিভ প্রেশারের কারণে যদি এখানে যদি ক্র্যাক তৈরি হয়ে যায়, হ্যাঁ, তো ক্র্যাক হয়ে যাওয়া মানে কি, এই পার্টটা কিন্তু কি, এই স্ট্রাকচারের এই পার্টটা কি ইনএফেক্টিভ। এটা ক্র্যাক মানে হচ্ছে এটা ড্যামেজড হয়ে গেছে। তো তখন আর আমরা এই পার্টটাকে ইফেক্টিভ ধরবো না। তাহলে স্ট্রাকচারের কোন পার্টটা আসলে ইফেক্টিভ, যেই পার্টটাতে হচ্ছে আনক্র্যাক যে সেকশন, দ্যাটস মিনস হচ্ছে বিলো পয়েন্ট বি। হ্যাঁ, তো তাহলে বিলো পয়েন্ট বি তে যে সয়েলটা আছে সেই সয়েলটা আসলে কি দিচ্ছে, শুধুমাত্র এই যে এখানে যে পজিটিভ ট্রায়াঙ্গেলটা আছে এই প্রেশারটা আসলে ওয়ালের উপরে অ্যাক্টিভলি কাজ করছে। সো তাহলে আফটার দ্য ফরমেশন অফ দ্য ক্র্যাক যখন আমাকে বলা হবে যে তুমি টোটাল প্রেশার কম্পিউট করো, তখন আসলে আমাকে কনসিডার করতে হবে কি দিস ট্রায়াঙ্গেল। সো এটা আসলে তখন সেই জন্য শুধুমাত্র এই ট্রায়াঙ্গেলটার এরিয়াটাই বের করা হয়েছে, কারণ উপরের পার্টটা তখন কি কমপ্লিটলি ইনএফেক্টিভ, যেহেতু এখানে ক্র্যাক ফরমেশন হয়ে গেছে, স্ট্রাকচারটা ড্যামেজড। ঠিক আছে। জি স্যার। ওকে, সো এখন যদি ফার্দার যদি কোনো কোশ্চেন তোমাদের না থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে এখানেই হচ্ছে আমাদের র্যাঙ্কিনস আর্থ প্রেশার থিওরি শেষ। আমরা এখন পড়বো হচ্ছে কুলম্বস আর্থ প্রেশার থিওরি। এবং হচ্ছে র্যাঙ্কিনে আমরা আসলে কি কি জিনিস পড়লাম, র্যাঙ্কিনস আর্থ প্রেশার থিওরি ফর কোয়েশনলেস সয়েল, অ্যাক্টিভ প্রেশার, প্যাসিভ প্রেশার বোথ। প্যাসিভ প্রেশারটা তোমাদের হোমওয়ার্ক ছিল। এন্ড দেন আমরা পড়লাম হচ্ছে র্যাঙ্কিনস এর এক্সটেনশন, যেটা হচ্ছে কি কোয়েসিভ সয়েলের জন্য আজকে যেটা পড়লাম সেটা হচ্ছে কি বোথ অ্যাক্টিভ প্রেশার এবং প্যাসিভ প্রেশার। এবং হচ্ছে আমরা যেটা বলেছি যে প্যাসিভ প্রেশারের ফর্মুলেশনটা হচ্ছে অ্যাক্টিভ প্রেশারের কমপ্লিটলি অপোজিট। সো ইউ শুড আন্ডারস্ট্যান্ড দিস ওয়ান ওয়েন ইউ রিড। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাক্টিভ ওয়ান, ইউ উইল ডেফিনেটলি আন্ডারস্ট্যান্ড দ্য প্যাসিভ ওয়ান। সো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কুলম্বস ওয়েজ থিওরি, দ্যাট ইজ এ মোর জেনারেল ফর্মুলেশন ওভার র্যাঙ্কিনস থিওরি। সো বিফোর দ্যাট দেখা যাচ্ছে অলরেডি 3টা বেজে গেছে। সো উই উইল টেক এ ব্রেক and that will be another maybe, okay, we will start again from 3:20 and আমরা কুলম্বস ওয়েজ থিওরিটা আজকে পড়বো। কুলম্বস ওয়েজ থিওরি পড়লেই আমাদের বেসিক্যালি আসলে ল্যাটারাল আর্থ প্রেশার এই চ্যাপ্টারটা আসলে শেষ। এবং হচ্ছে এই চ্যাপ্টারের উপরে হচ্ছে আমরা মেবি নেক্সট উইক ডিপেন্ডিং অন ইয়োর কনভেনিয়েন্স আমরা আরেকটা ক্লাস টেস্ট নিব। ঠিক আছে, সো লেটস টেক এ 20-minute break and let's come back at 3
ওকে, এখন আমরা স্টার্ট করব Recording in progress. ওয়েজ থিওরি। সো লেটস গো from here, line by line, what is written here. So Coulomb developed a method for the determination of the earth pressure in which he considered the equilibrium of the sliding wedge, which is formed when the movement of the retaining wall takes place. So actually he considered, like if you see this figure, for example, এটা হচ্ছে একটা রিটেনিং ওয়াল এবং হচ্ছে এখানে দেখো এখানে হচ্ছে একটা সয়েল মাস আছে যেটা সারফেস হচ্ছে ধরো ফর এক্সাম্পল ইনক্লাইন্ড। সো এখন হচ্ছে যে এই ওয়ালটা যদি মুভ করে দেন হি কনসিডার দ্যাট অন দিস সাইড a soil wedge will form which will move due to the movement of this wall. So he considered this soil wedge, this triangular wedge. So this is why this formula is called Coulomb's wedge theory. So as discussed before, in the active case, the sliding wedge moves downward and outward relative to the back hill, whereas in passive case, the sliding wedge moves upwards. So আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভের কেসটা জানি আগে থেকে, যে ওয়াল যদি এদিকে মুভ করে তাহলে কি হবে, এই ওয়েজটা কোন দিকে মুভ করবে, নিচের দিকে। আর ওয়ালটা যদি প্যাসিভ হয়, প্যাসিভ কেস যদি হয়, তাহলে ওয়ালটা মুভ করবে কোন দিকে, এই দিকে, এবং হচ্ছে এই ওয়েজটা তখন কোন দিকে মুভ করবে, উপরের দিকে মুভ করবে। The lateral pressure on the wall is equal and opposite to the relative force exerted by the wall in order to keep the sliding wedge in equilibrium. সেখানে বলা হচ্ছে যে ওয়ালের উপরে যে ল্যাটারাল প্রেসারটা কাজ করবে সেটা হচ্ছে ওয়ালটা আসলে এই মুভমেন্টের কারণে, ধরো ওয়াল মুভমেন্টের কারণে এই ওয়েজটাও তো মুভ করবে। ওয়ালটা আসলে এই ওয়েজটাকে ইকুইলিব্রিয়ামে রাখার জন্য যে পরিমাণ রিঅ্যাকশন ফোর্স আসলে এই ওয়েজের উপরে প্রোভাইড করবে সেটা ঠিক ইকুয়াল এন্ড অপোজিট ভ্যালুটাই হবে হচ্ছে এই ওয়ালের উপরে যে পরিমাণ ল্যাটারাল প্রেসার কাজ করছে সেটা হচ্ছে তার অ্যাজাম্পশন। And the analysis is a type of limiting equilibrium method. Rankins এর ক্ষেত্রে ছিল প্লাস্টিক ইকুইলিব্রিয়াম, বাট এখানে এটাকে বলা হচ্ছে লিমিটিং ইকুইলিব্রিয়াম মেথড, যে মানে হচ্ছে যে ইকুইলিব্রিয়াম থেকে ওই লিমিটটা ক্রস করে ফেললেই পুরো জিনিসটা আনস্টেবল হয়ে যাবে এবং সয়েলটা ফেল করে যাবে। বাট দ্য consideration is that the whole scenario, the wall and the soil wedge, it will remain in a equilibrium condition to consider this type of analysis. And for this, the following assumptions are made. The backfill is dry, cohesionless, homogeneous, isotropic, and ideally plastic material. এই যে ব্যাকফিলটা হচ্ছে কি, ড্রাই হবে, কোহেশনলেস হবে, আইসোট্রপিক হবে, হোমোজেনিয়াস হবে এবং হচ্ছে প্লাস্টিক ম্যাটেরিয়াল হবে। The slip surface is a plane surface which passes through the heel of the wall. Slip surface মানে হচ্ছে যে this surface, this BD মানে হচ্ছে যে সারফেস ধরে আসলে সয়েল ওয়েজটা আসলে স্লাইড করবে either upwards or downwards depending on active or passive cases. হ্যাঁ, এই স্লিপ সারফেসটা হচ্ছে এই ওয়ালের হিল দিয়ে পাস করবে, দ্যাট পয়েন্ট, এই পয়েন্ট দিয়ে এটা আসলে পাস করবে। দ্য ওয়াল সারফেস ইজ রাফ, এই যে ওয়ালের যে সারফেসটা আছে এটা হবে রাফ। র্যাঙ্কিনস এর ক্ষেত্রে ছিল এটা কি, স্মুথ। The resultant earth pressure on the wall is inclined at an angle delta to the normal to the wall. Resultant যে আর্থ প্রেসারটা হবে সেটা হবে হচ্ছে এই ওয়াল সারফেসের উপরে যে নর্মাল যে লাইন, এই যে এই লাইনটা হচ্ছে কি এই সারফেসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এবং রেজাল্টেন্ট ফোর্সের সাথে এই নর্মালের যে ইন্টারনাল অ্যাঙ্গেল সেটা হবে হচ্ছে ডেল্টা, মানে হচ্ছে রেজাল্টেন্ট ফোর্সের সাথে নর্মালের যে রেজাল্টেন্ট ফোর্স নর্মালের সাথে ডেল্টা অ্যাঙ্গেলে থাকবে। The sliding wedge itself act as a rigid body. এই যে পুরো স্লাইডিং ওয়েজটা এটা আসলে একটা রিজিড বডি হিসাবে কাজ করবে, মানে এর মধ্যে কোনো ইন্টারনাল ডিফরমেশন হবে না। হ্যাঁ, এই ওয়াল মানে এই বডিটা যদি মুভ করে, যে কোনো ডিরেকশনে যদি মুভ করুক, এটা অল টুগেদার এই ওয়েজটা একসাথে মুভ করবে, মানে পার্টলি মুভ করবে না, এটা হচ্ছে অ্যাজাম্পশন। The magnitude of earth pressure is obtained by considering the equilibrium of the sliding wedge as a whole, যেটা আমি একটু আগে বললাম। In Coulomb's theory, a plane failure surface is assumed and the lateral force is required to maintain the equilibrium of the wedge is found using the principle of statics. That means হচ্ছে এই স্লাইডিং ওয়েজের
ইকুইলিব্রিয়ামটা মেনটেন করার জন্য যে ফোর্স গুলো আসলে এখানে কাজ করছে সেটা আসলে আমরা প্রিন্সিপাল অফ স্ট্যাটিক্স ইউজ করে আসলে এটা আমরা কনসিডার করব, মানে হচ্ছে কি সবগুলো ফোর্স কি ডাইনামিক কন্ডিশনে, স্ট্যাটিক কন্ডিশনে থাকবে। And the procedure is repeated for several trial surfaces. The trial surfaces which gives the largest force for the active cases and the smallest force for the passive cases is the actual failure surface. মানে হচ্ছে যখন আমরা অ্যানালাইসিসটা করবো, ধরো এটা হচ্ছে একটা স্লিপ সারফেস অথবা ফেলিউর সারফেস, আমরা কি করব আরো বিভিন্ন ফেলিউর সারফেস চিন্তা করবো। ধরো কোনোটা হয়তো বা এদিকে হবে, কোনোটা হয়তো বা এইদিকে হবে, হ্যাঁ কোনোটা হয়তো বা এইদিকে হবে। হ্যাঁ, ডিফারেন্ট স্লিপ সারফেস চিন্তা মানে কনসিডার করে আমরা অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করার পরে অ্যাক্টিভ কেসে হচ্ছে যেটা লার্জেস্ট ফোর্স দিবে সেটাই হবে কি আমার হচ্ছে অ্যাক্টিভ প্রেসার, এবং হচ্ছে প্যাসিভের ক্ষেত্রে হচ্ছে যে স্লিপ সারফেসটা আমাকে কি দিবে স্মলেস্ট ফোর্স দিবে সেটা হবে কি আমার প্যাসিভ আর্থ প্রেসার। The method readily accommodates the friction between the wall and the backfill, irregular backfill, sloping wall, searcher loads, etc. হ্যাঁ, এই মেথডে হচ্ছে ওয়াল এবং সয়েলের মধ্যে যে ফ্রিকশন এবং হচ্ছে যদি পেছনের যে ব্যাকফিল যেটা সেটা যদি ইরেগুলার হয়, এই যে স্লোপিং ওয়াল হয়, হ্যাঁ সেই জিনিসগুলো হচ্ছে অটোমেটিক্যালি সে অ্যাকোমোডেট করবে এই থ্রু দ্য কম্পিউটেশনের মধ্যে সবগুলো জিনিস আসলে কনসিডার করা থাকবে। এটা হচ্ছে র্যাঙ্কিন্স এর সাথে তার ডিফারেন্স গুলো আর কি। Although the initial theory was for dry and cohesionless soil, it is now been extended to wet soil and cohesive soil as well. Thus, Coulomb's theory is more general than Ranking's theory. So originally ইকুয়েশনটা ছিল কোহেশনলেস এবং ড্রাই সয়েলের ক্ষেত্রে, বাট ফার্দার এটাকে কি করা হয়েছে ওয়েট এবং কোহেশনলেস সয়েলের জন্য এটাকে এক্সটেন্ড করা হয়েছে। সো আমরা বলতে পারি যে কুলম্বস থিওরিটা মানে সব টাইপের সয়েলের ক্ষেত্রে কি মোরলেস অ্যাপ্লিকেবল, সেজন্য এটাকে বলা হচ্ছে মোর জেনারেল। এখন আসলে আমরা দেখি যে কুলম্বস অ্যাক্টিভ প্রেসার ইন কোহেশনলেস সয়েল, যে স্যান্ডি সয়েলের ক্ষেত্রে কুলম্বস অ্যাক্টিভ প্রেসারটা আসলে কিভাবে কাজ করে। এই যে 19.24 এই ফিগারটাতে দেখানো হয়েছে যে একটা রিটেনিং ওয়াল উইথ এন ইনক্লাইন্ড ব্যাকফেস, এই যে ব্যাকফেসটা ইনক্লাইন্ড এবং হচ্ছে স্লোপিং ড্রাই গ্র্যানুলার ব্যাকফিল। এই যে এখানে যে ব্যাকফিল্ড আছে মানে যে সয়েলটা আছে সেটা হচ্ছে গ্র্যানুলার সয়েল মানে স্যান্ডি সয়েল, এবং তার সারফেসটা কি স্লোপিং সারফেস, হরাইজন্টালের সাথে তার অ্যাঙ্গেল কত আই। In active case, the sliding wedge ABD moves downward and the reaction R acts upward and the inclined at an angle phi with the normal. তো অ্যাক্টিভ কেসে কি হবে, ওয়ালটা কোন দিকে মুভ করবে, এদিকে মুভ করবে, তাহলে এই স্লাইডিং ওয়েজটা কোন দিকে মুভ করবে ডাউনওয়ার্ড, তাহলে রিঅ্যাকশন ফোর্সটা আসলে কোন দিকে কাজ করবে, রিঅ্যাকশন ফোর্সটা কাজ করবে হচ্ছে উপরের দিকে। The sliding wedge ABD in equilibrium under the three force, হ্যাঁ এখানে আসলে তিনটা ফোর্স কাজ করবে। হ্যাঁ, এটা হচ্ছে স্লাইডিং ওয়েজ, তাহলে স্লাইডিং ওয়েজের ওয়েট যেটা আছে সেটা হচ্ছে ডাউনওয়ার্ড কাজ করবে, এবং হচ্ছে তার উপরে যে ওয়াল যে রিঅ্যাকশন ফোর্সটা দিবে এটা ডাউনওয়ার্ড মুভ করার জন্য সেই প্রেসারটা কাজ করবে পিএ, এবং এই যে রিঅ্যাকশন পিএ ফ্রম দ্য ওয়াল, এবং সেটাই আসলে বেসিক্যালি আলটিমেটলি তার অপোজিট যে ডিরেকশনে যে ফোর্সটা কাজ করবে, অথবা এখান দিয়ে যদি একটা ফোর্স যদি এটা এদিকে যদি এটাকে পুশ করে তাহলে তার অপোজিট একটা রিঅ্যাকশন ফোর্স কিন্তু থাকবে, সেটাই হচ্ছে আলটিমেটলি আমাদের অ্যাক্টিভ প্রেসার অ্যাক্ট অন দিস ওয়াল অ্যাকর্ডিং টু কুলম্বস থিওরি। এবং হচ্ছে রিঅ্যাকশন আর অন দ্য স্লিপ সারফেস বিডি, এবং হচ্ছে এই ওয়েজটা যখন এদিকে স্লিপ করবে তখন এই সয়েলটা কি করবে, এই পাশের সয়েলটা এখানে আরেকটা কি দিবে, একটা রিঅ্যাকশন ফোর্স দিবে। তাহলে হচ্ছে এখানে তিনটা ফোর্স কাজ করতে, একটা হচ্ছে ডাব্লিউ, একটা হচ্ছে রিঅ্যাকশন ফোর্স ফ্রম অন দ্য স্লিপ সারফেস, আরেকটা হচ্ছে কি এই রিটেনিং ওয়ালটা এই সয়েলটাকে যে রিঅ্যাকশন দিচ্ছে সেটাই। তিনটা ফোর্সের যে ইকুইলিব্রিয়াম সেটাকে যখন আমরা কনসিডার করবো তখন আসলে আন্ডার দ্য ল অফ স্ট্যাটিক্স উই ক্যান ডিটারমাইন দ্য কুলম্বস অ্যাক্টিভ আর্থ প্রেসার। সেখানে আসলে টোটাল তিনটা ফোর্স কাজ করছে। এখন এখানে বলা হচ্ছে দেখো এই মানে এগুলো আরো ডিটেল বলা আছে, ছবিটা একটু এই পাশেই রাখি, যে it may be noted that all failure conditions, the shearing resistance on the failure surface is fully mobilized and the reaction R has the maximum obliquity. তার মানে হচ্ছে যে কোনো ধরনের ফেইলিউর কন্ডিশনে, হ্যাঁ যখন আসলে ফেইলিউরটা হবে সয়েলটা ফেল করবে তখন বলা হচ্ছে যে শিয়ারিং রেজিস্ট্যান্স অন দ্য ফেইলিউর সারফেস, এই যে এই সয়েলটা যদি এই সারফেস বরাবর নিচের দিকে স্লাইড করে যদি ফেল করে তাহলে কি হবে, এই সারফেস বরাবর এই ডিরেকশনে আরেকটা কি হবে, একটা রেজিস্টিং ফোর্স তৈরি হবে,
সো বলা হচ্ছে যে সেই রেজিস্টিং ফোর্সটা হচ্ছে কি, মানে তখন তার ম্যাক্সিমাম যে ভ্যালু সেটা সে অবটেইন করবে অথবা ম্যাক্সিমাম ভ্যালুটা রিচ করবে, এবং হচ্ছে সেটার জন্য যে আসলে যে রিয়াকশনটা তৈরি হবে এই ওয়েজের উপরে, দ্যাটস মিনস হচ্ছে দিস রিয়াকশন, হ্যাঁ, যে তার যে এই কম্পোনেন্টটা, হ্যাঁ, দিস উইল অবটেইন দ্য ম্যাক্সিমাম অবলিকুইটি, মানে এটাও নর্মালের সাথে যে অ্যাঙ্গেলে থাকবে, এই যে এই সারফেসের সাথে যে নর্মাল যে লাইনটা তার সাথে যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটাও কি হবে তখন ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটা রিচ করবে, মানে তখন অ্যাঙ্গেলটা হবে ম্যাক্সিমাম। It is therefore inclined at an angle phi to the normal of the failure plane. Further, PA acts upwards and it is inclined at an angle delta with the normal as shown in figure 19.24a. এটা আমরা আগেই বলেছি যে PA টা কাজ করবে হচ্ছে নর্মালের সাথে ডেল্টা, এবং হচ্ছে এই যে এখানে যে নর্মাল ফোর্সটা, যে রিয়াকশন যে ফোর্সটা, সেটা হচ্ছে এই স্লিপ সারফেসের নর্মালের সাথে যখন সে মানে ফেইলিউরটা হবে, যখন সে ম্যাক্সিমাম ভ্যালুটা রিচ করবে, তখন সে এই নর্মালের সাথে ফাই অ্যাঙ্গেলে সে থাকবে, এবং ফাইটা হবে হচ্ছে কি ম্যাক্সিমাম, মানে ফাইয়ের চাইতে ম্যাক্সিমাম অ্যাঙ্গেল হওয়া আসলে সম্ভব না, হ্যাঁ, কারণ এটা হচ্ছে সয়েলের ইন্টারনাল অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। এর চাইতে বেশি রিয়াকশন ফোর্স অথবা এর চাইতে বেশি অ্যাঙ্গেলে জেনারেট করা আসলে সম্ভব না। এটাও আই থিঙ্ক নিচে এখানে বলা আছে। ইন 19.24b, যেখানে আসলে ফোর্সের ইকুইলিব্রিয়াম গুলো সেপারেট করে দেখানো আছে, দ্যাটস মিনস দিস ফিগার shows the force triangle. As the magnitude of one force and the direction of all three forces are known, the force triangle can be completed. So force triangle এর ক্ষেত্রে আমরা হচ্ছে যে এটা খুব সম্ভবত আমরা ইয়েতে পড়ে আসছি, হায়ার সেকেন্ডারি বলবিদ্যা তোমাদের যে কোর্সটা ছিল মেকানিক্সে, অথবা তোমরা 1-2 অথবা 1-1 এ তোমরা খুব সম্ভবত মেকানিক্স পড়েছো, সেখানে আসলে এই ধরনের ইকুইল্যাটারাল মানে ট্রায়াঙ্গুলার ফোর্স কম্বিনেশন যখন থাকে, তখন তার ইন্টারনাল অ্যাঙ্গেল গুলো যদি দেওয়া থাকে, তাহলে সেখানে ফোর্স গুলো কিভাবে আসলে সলভ করতে, সেই প্রসিডিউরটা তোমরা আসলে এখানে দেখে আসছো, সেটার কথাই আসলে এখানে বলা হচ্ছে। দ্য ফোর্স ট্রায়াঙ্গেল ক্যান বি কমপ্লিটেড। দ্য ম্যাগনিটিউড অফ PA ইজ ডিটারমাইন্ড ফ্রম দ্য ফোর্স ট্রায়াঙ্গেল। দ্য প্রেশার অ্যাক্টিং অন দ্য ওয়াল ইজ ইকুয়াল এন্ড অপোজিট টু PA। সো এই ফোর্স ট্রায়াঙ্গেল থেকে বেসিক্যালি হচ্ছে আমরা PA টা কম্পিউট করব, এবং হচ্ছে এই ওয়ালের উপরে আলটিমেটলি এই সয়েলের যে আসলে ল্যাটারাল প্রেশার সেটা হবে কি এই পি এর ইকুয়াল এন্ড অপোজিট। তারপরে বলা হচ্ছে দ্য প্রসিডিউর ইজ রিপিটেড আফটার অ্যাজিউমিং অ্যান অ্যানাদার ফেলিউর সারফেস, দ্য সারফেস দ্যাট গিভস দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ PA ইজ দ্য ক্রিটিক্যাল ফেলিউর প্লেন এন্ড দ্য করেসপন্ডিং ফোর্স ইজ দ্য অ্যাক্টিভ ফোর্স। তার মানে হচ্ছে এরকম একটা ফেলিউর সারফেস আমরা চিন্তা করব, সিমিলারলি কি করবো আরো বেশ কিছু ফেলিউর সারফেস আমরা কনসিডার করবো, এবং সেম ক্যালকুলেশন আমরা কি করব রিপিট করব। সো যেহেতু এটা অ্যাক্টিভ কেস, যেই ফেলিউর সারফেসটা আমাকে ম্যাক্সিমাম ফোর্স দিবে, মানে ম্যাক্সিমাম পি এর ভ্যালুটা যেই ফেলিউর সারফেসের জন্য ম্যাক্সিমাম হবে, সেটাই হবে কি আমার অ্যাকচুয়ালি অ্যাক্টিভ প্রেশার। এন্ড এখানে বলা হচ্ছে কুলম্বস ডাজ নট গিভ দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য রেজাল্টেন্ট আর্থ প্রেশার। The point of application is found to be approximately at the point of intersection E of the back of the retaining wall with a line C drawn from the centroid of the failure wedge and parallel to the failure surface. এটা হচ্ছে পি এর ভ্যালু বলে দেওয়া আছে, বাট পি এ আসলে মানে যখন এটা ল্যাটারাল প্রেশারটা যখন আমরা কনসিডার করবো, ল্যাটারাল প্রেশার আসলে পয়েন্ট অফ অ্যাকশনটা আসলে বলে দেওয়া নাই। তো এখানে হচ্ছে এটার জন্য কুলম্ব আসলে একটা অ্যাপ্রক্সিমেশন দিয়েছে, সেটা হচ্ছে যে সেন্ট্রয়েড থেকে এই ই পয়েন্ট যেখানে আসলে এই ফোর্সটা কাজ করছে, সেই বরাবর আমরা একটা কি টানবো, একটা লাইন টানবো, এবং হচ্ছে আমরা ধরে নিব কি যে আমাদের যে ল্যাটারাল আর্থ প্রেশারটা সেটা হচ্ছে কি এই লাইন ধরে তার মানে সে আসলে এই লাইন বরাবর তার লাইন অফ অ্যাকশনটা থাকবে, সে এই লাইন বরাবর সে কাজ করবে। এটা এখানে বলা হচ্ছে যে Coulomb's method does not give the point of application of the resultant earth pressure, that is PA. The point of application is found to be approximately at the point of intersection E of the back of the retaining wall with a line CE drawn from the centroid. That is this line, this CE. তো C হচ্ছে কি এই ওয়েজের সেন্ট্রয়েড, সেই কথাটা এখানে বলা হচ্ছে। As this procedure is cumbersome, for convenience, the pressure distribution is sometimes assumed to be hydrostatic on the back of the wall, and the resultant pressure PA is assumed to act on 1/3 height of the wall from the base. যেহেতু আসলে এই প্রসিডিউরটা যে লাইন অফ অ্যাকশনটা কোথায় হবে, এটা ইটস বিট কমপ্লিকেটেড। হ্যাঁ, আসলে সিম্পলিফিকেশনের জন্য মাঝে মধ্যে আসলে এটা বেস থেকে
1/3 ডিস্টেন্সে এটা রেজাল্টেন্ট ফোর্স অথবা অ্যাক্টিভ প্রেসারটা কাজ করতেছে, সেটাও আসলে ধরে নেওয়া হয়। মানে ধরে নেওয়া হয় বেসিক্যালি হচ্ছে কি, এখান থেকে যে ল্যাটারাল প্রেসারটা আসতেছে সেটা কি হাইড্রোস্ট্যাটিক, মানে ট্রায়াঙ্গুলার শেপের। এখানে আরো কিছু গাইডলাইন দেওয়া আছে এই থিওরিটা ইউজ করার সম্বন্ধে। বেসিক্যালি এই জিনিসগুলো আসলে তোমাদেরকে বলানো হচ্ছে এই জন্য যে যখন তুমি এই থিওরিটা ইউজ করবা, ইউ শুড নো দ্য ব্যাকগ্রাউন্ড ডিটেলস, যে এই থিওরির ফাউন্ডেশন গুলো আসলে কি 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 জিনিস তোমাকে আসলে কনসিডার করতে হবে, মাথায় রাখতে হবে। The following points should be carefully noted while using Coulomb's theory. These are further additional points. Number one, for most practical cases, the backfill moves down relative to the wall in the active cases, and therefore the active force PA is inclined at an angle delta below the normal as shown in figure 19.24a. Usually হচ্ছে কি যে অ্যাক্টিভ কেসে ওয়ালের দিকে মুভ করে, ওয়েস্টটা নিচের দিকে মুভ করে, তো সেই জন্য হচ্ছে কি এই পিএটা হচ্ছে নর্মাল লাইনের নিচে ডেল্টা অ্যাঙ্গেলে নর্মালের সাথে থাকে, এই যে এই নর্মাল লাইনের সাথে। However, if the wall is supported on a soft compressible soil, it may settle to such an extent that the movement of the wall will be downward relative to the backfill and the relative movement of the wedge is upwards. In such a case, the force PA would be inclined at an angle delta above the normal to the wall. ঠিক আছে, বাট সামটাইমস দেখা যায় ইন কেস অফ এ সফট এবং কম্প্রেসিবল সয়েল, দ্যাটস মিনস হচ্ছে ক্লে টাইপের সয়েলের ক্ষেত্রে সয়েলটা আসলে এত মাত্রায় সেটেল করে যায় যে আসলে সয়েলের যে দ্য মুভমেন্ট অফ দ্য ওয়াল উইল বি ডাউনওয়ার্ড রিলেটিভ টু দ্য ব্যাকফিল। আসলে এই ওয়ালটা তখন কি করে, এদিকে তো মুভ করে, রিলেটিভলি সে কি করে নিচের দিকে একটু মুভ করার চেষ্টা করে। হ্যাঁ, তো তখন হচ্ছে আসলে এই রিয়াকশন ফোর্সটা কনসিডার করা হয় কি এই নর্মাল লাইনের উপরে, তখন আসলে কি হয় পুরো জিনিসটার যে কম্বিনেশনটা সেটা আসলে কি হয় একটু রিলেটিভলি চেঞ্জ হয়ে যায়। কারণ আসলে শুধুমাত্র যে ওয়ালটা লেফট সাইডে মুভ করছে এরকম না, ওয়ালটা অনেক সময় কি করে নিচের দিকেও সেটেল করে যায় ডিপেন্ডিং অন দ্য সয়েল কন্ডিশন। তো সেক্ষেত্রে আসলে পিএল লোকেশনটা কোথায় হবে সেটা সম্বন্ধে একটা গাইডলাইন দেওয়া আছে। দ্য অ্যাঙ্গেল ডেল্টা ইজ দ্য ফ্রিকশন অ্যাঙ্গেল বিটুইন দ্য সয়েল এন্ড দ্য ওয়াল। এই যে অ্যাঙ্গেল যে ডেল্টা, আমরা কিন্তু ফাই জানি, ফাই হচ্ছে সয়েলের ইন্টারনাল অ্যাঙ্গেল, বাট হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল ডেল্টা? ডেল্টার আসলে তুমি কিভাবে সিলেক্ট করবে অথবা ডেল্টাটা কত হবে, সেটা হচ্ছে বলা হচ্ছে সয়েল এবং ওয়ালের মধ্যে যে ফ্রিকশন অ্যাঙ্গেল সেটা। ইটস মে বি ডিটারমাইন্ড বাই মিনস অফ এ ডাইরেক্ট শিয়ার টেস্ট, এটা ডাইরেক্ট শিয়ার টেস্ট থেকেও কম্পিউট করা যায়। ফর কনক্রিট ওয়াল, যদি কনক্রিট ওয়াল হয় রিটেনিং ওয়ালটা, তাহলে ডেল্টা ইজ জেনারেলি টেকেন অ্যাজ 2/3 অফ ফাই প্রাইম, মানে হচ্ছে সয়েলের ইন্টারনাল অ্যাঙ্গেলে 2/3 ধরা হয়। দ্য ভ্যালু অফ ডেল্টা ক্যান নট এক্সিড ফাই, এটা আসলে ফাই এর বেশি হতে পারবে না, because in that case the failure will occur in soil. If the friction angle delta is 0 and the wall is vertical and the ground surface is horizontal, the Coulomb method gives identical results with the Rankins method. So ধরো যে এই ফ্রিকশন অ্যাঙ্গেল যদি 0 হয় তার মানে হচ্ছে কি ওয়াল এবং সয়েলের মধ্যে কোনো ফ্রিকশন নাই, তার মানে হচ্ছে ওয়ালটা কি স্মুথ, দ্যাট ইজ র্যাঙ্কিনস অ্যাজাম্পশন। এবং ওয়ালটা যদি ভার্টিক্যাল হয় দ্যাট ইজ অলসো কি র্যাঙ্কিনস অ্যাজাম্পশন। এবং হচ্ছে যদি এই যে গ্রাউন্ড সার্ফেসটা পিছনের যে সার্ফেসকে সে যে প্রোটেকশন দিচ্ছে এটা যদি হরাইজন্টাল হয় তাহলে কি হবে, এই কুলম থিওরি যে রেজাল্ট দিবে সেটা হচ্ছে কি র্যাঙ্কিনস থিওরি থেকেও যে রেজাল্ট পাওয়া যাবে সেটা অলমোস্ট আইডেন্টিক্যাল, বিকজ কি দ্য কন্ডিশনস আর সিমিলার টু র্যাঙ্কিনস কন্ডিশন। এবং নাম্বার 3, Coulomb's theory assumes failure surface to be plane. The actual failure surface is slightly curved. Fortunately for active cases the error is small and therefore the failure surface may be assumed to be plane without any significant error. হ্যাঁ, কুলম কিন্তু কনসিডার করেছে তার অ্যাজাম্পশনে যে এই যে ফেলিওর সারফেসটা এটা কি হবে প্লেন। হ্যাঁ, বাট অ্যাকচুয়ালি ইন প্র্যাকটিক্যাল সিনারিও দেখা যায় কি ফেলিওর সারফেসটা বিট কার্ভড হয়, একটু কার্ভড হয়। হ্যাঁ, বাট ক্যালকুলেশন করে দেখা গেছে যে এটা যদি কার্ভড হয় তাহলে হচ্ছে যে আসলে প্যাসিভ প্রেসার যেটা আসে সেটা হচ্ছে কি খুব বেশি সিগনিফিকেন্ট ডিফারেন্স থাকে না, এরর মাত্রাটা অথবা ডিফারেন্সের যে ম্যাগনিটিউডটা সেটা হচ্ছে কি ভেরি স্মল, নেগলিজিবলি স্মল। সো আমরা হচ্ছে কি এটা আসলে ওই স্ট্রেট ধরেই আমরা কি করতে পারবো, কম্পিউট করতে পারবো, ইট উইল নট প্রডিউস সিগনিফিকেন্ট এরর। তো সেই কথাটাও এখানে বলে দেওয়া আছে। সো এই হচ্ছে মোটামুটি কুলমস ওয়েজ থিওরি যদি আমরা কনসিডার করতে চাই, কুলমস ওয়েজ থিওরির ফান্ডামেন্টাল ডিটেলস হুইচ উই শুড রিমেম্বার ইন কেস উই ক্যারি আউট আওয়ার কম্পিউটেশন ফর অ্যাক্টিভ প্রেসার ডিপেন্ডিং অন কুলমস ওয়েজ থিওরি। সো আই থিঙ্ক আমাদের কোর্সের যে টার্গেট অথবা যে স্কোপ সেটার মধ্যে আসলে আমাদের এতটুকু পড়লে আই থিঙ্ক আমাদের জন্য এনাফ। বাট ইফ ইউ আর ইন্টারেস্টেড দেন ইউ ক্যান গো ফর মোর ফার্দার থিওরিটিক্যাল কম্পিউটেশন ইফ ইউ ওয়ান্ট টু স্টাডি মোর। সো আমাদের কুলমস ওয়েজ থিওরি এখানে শেষ। সো বেসিক্যালি আমাদের ল্যাটারাল আর্থ প্রেসার থিওরিটা এখানে শেষ হয়ে যাচ্ছে। সো নেক্সট ক্লাসে আমরা আসলে একটা ক্লাস টেস্ট নিব নেক্সট ওয়েডনেসডে।
এটাতে আসলে কুলম্বস ওয়েজ থিওরিটা থাকবে না, বাট হচ্ছে আমরা র্যাঙ্কিনস এর যে শুরু থেকে একদম ফান্ডামেন্টালস অফ ল্যাটারাল আর্থ প্রেশার প্লাস হচ্ছে র্যাঙ্কিনস আর্থ প্রেশার আমরা যেটা বললাম, অ্যাক্টিভ কেস প্যাসিভ কেস বোথ, অ্যাক্টিভ কেস প্যাসিভ কেস বোথ ফর স্যান্ডি সয়েল দ্যাটস মিনস কোয়েশনলেস সয়েল এবং বোথ ফর ক্লে এন্ড অলসো ফর ক্লে সয়েল দ্যাট ইজ কোয়েসিভ সয়েল, সেটা হচ্ছে আমাদের সিলেবাসের মধ্যে থাকে ইনক্লুডিং দ্য প্রবলেমস। সো আই থিঙ্ক ইউ আর ওকে উইথ দিস স্কেজুয়াল। সো আমরা আগামী বুধবারে এই ক্লাস টাইমে আসলে ক্লাস টেস্টটা নিব এবং প্রসিডিউরটা আগের মতোই। স্যার সিলেবাসটা স্যার আরেকবার একটু বলবেন স্যার? সিলেবাসটা হচ্ছে আর্থ প্রেশার থিওরি, বাট এই যে আমরা একদম লাস্টের যে টপিকটা বললাম কুলম্বস ওয়েজ থিওরি, যেটা এটা থাকবে না, এটা ছাড়া ল্যাটারাল আর্থ প্রেশার আমরা যা পড়েছি পুরোটাই থাকবে। স্যার ল্যাটারাল আপনি যে র্যাঙ্কিংস মেথডটা পড়াইছেন সেখানে কি ইনক্লাইন সারফেসটা আমাদের Recording পড়ানো stopped. লাগবে? না, ইনক্লাইন তো আমি তোমাদেরকে পড়াই নাই ওইখানে। স্যার তাহলে ওটা বাদ স্যার। হ্যাঁ, যেটা পড়িয়েছি সেটা থাকবে। জি স্যার। নেক্সট বুধবার ক্লাস টাইমে 2:15। ঠিক আছে? পনেরো তারিখ কি বার তোমাদের? ফারুক স্যারের চয়েস। বৃহস্পতিবারে তোমাদের কি বলে তোমাদের ফ্রি টাইম কখন? স্যার বৃহস্পতিবার সকাল থেকে ফ্রি আছে, আপনি চাইলে নিতে পারবেন। ওকে, তাহলে হচ্ছে বৃহস্পতিবার 12টায় তোমরা ফ্রি? হ্যাঁ স্যার 12টায় ফ্রি আছে। ওকে, তাহলে হচ্ছে না স্যার, বৃহস্পতিবার ডব্লিউ ডিপার্টমেন্টের ফিজিক্স ক্লাস আছে। ওকে, তাহলে কখন তাহলে ফ্রি তোমরা সবাই? 10টায়? ফ্রি টাইমটা আমাকে বলো। না 10টা থেকে। হ্যাঁ স্যার ক্লাস মনে হয় থাকে না দুপুরে, তাই তো? দুপুরও নেওয়া যায়। হ্যাঁ, তাহলে হচ্ছে বৃহস্পতিবার কত তারিখ? আজকে কত? স্যার বৃহস্পতিবার 17 তারিখ হচ্ছে স্যার। থার্সডে 17 তারিখ, তাহলে 2টার সময় আমরা ক্লাস টেস্টটা নিব, ঠিক আছে? আচ্ছা স্যার ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস আজকের মতো এখানেই শেষ। আমি হচ্ছে লেকচারটা তোমাদেরকে ভিডিওটা দিয়ে দিব। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।